জানো মা, আমি না কবিতা লিখেছি। তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। এরকম অপরাজিতার অনেক না জানা গল্প। আমি তোমার কৃষ্ণকলি রবি ঠাকুর, যার কালো হরিণ দুটো চোখ তুমি প্রথম ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলে। কি ভালো লিখেছ গো! হারিয়ে যাওয়াকে কি সুন্দর তুলে দিয়েছো এর মধ্যে। কবিতা আমাদের মনের কোথাও যেন গোপন অনুভূতিগুলোকে তুলে ধরে। তোমার বলার থেকে তোমার কলমের ধার অনেক বেশি। ভালো থাকবো আমি আমার কবিতার মধ্যে, আমার লেখালেখির মধ্যে। কলমটা কিন্তু একেবারে আরো শক্ত হাতে ধরে তুমি আমাদের জন্য লিখে চলো। জানো মা, আমি না কবিতা লিখেছি। তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। এরকম অপরাজিতার অনেক না জানা গল্প, যে গল্পগুলো কবিতা, কথা, আড্ডা সবকিছু নিয়ে কথা ও কবিতা। নমস্কার, কথাকলি শর্মিষ্ঠা আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই কবিতার হাত ধরে। কথা ও কবিতায় আজকে আমাদের স্টুডিওতে আড্ডায় আমাদের সঙ্গে কে রয়েছে জানেন? রয়েছেন এমন একজন আবৃত্তি শিল্পী এবং লেখিকা, যার লেখার নেশা এবং কবিতা বলার সঙ্গে তার আরও একাধিক দিক রয়েছে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মহুয়া মাইতি। নমস্কার মহুয়াদি, স্বাগত আজকে আমাদের এই কথা ও কবিতার সেটে তোমাকে। শুরুতে বলো, কি নিয়ে বেঁচে থাকা হয়? প্রফেশন, কলম, কণ্ঠ, কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন মনে করো? সবটাই নিয়েই বেঁচে থাকা। সংসারও থাকবে, সাথে কাজও থাকবে, কলমও থাকবে, সবটা নিয়েই বেঁচে থাকা। তার মধ্যে কোনটাকে বেশি তার গুরুত্ব? মধ্যে আমি যদি বলি তাহলে আমি কবিতাকেই বলবো, কারণ কবিতা আমাদের মনের কোথাও যেন গোপন অনুভূতিগুলোকে তুলে ধরে। আমাদের হাসি কান্না যেগুলো আমরা মুখে ব্যক্ত করতে পারি না, ঠিক সেইগুলো আমরা কবিতার মধ্যে ফুটিয়ে তুলতে পারি, খুঁজে পাই। তাই আমি বলবো যে কবিতাই আমার কাছে সবকিছুর মধ্যে আলাদা। আলাদা। আর প্রফেশনে দিদি কি করো? প্রফেশনে আমি স্কুল শিক্ষিকা। কি সাবজেক্ট? আমার বিষয় মূলত আমি বায়োলজি নিয়েই পড়াশুনো করেছি, বায়োলজি নিয়েই পড়াই। কি কঠিন কঠিন সব ব্যাপার, তার মধ্যে কবিতা ভাবা যায়, তার মধ্যে আবার লেখালেখি। কি কবিতা শোনাবে? আমি যাকে দিয়েই প্রথম শুরু করব তিনি আমাদের হৃদয়ে রয়েছেন, অন্তরে রয়েছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কৃপণ দিয়ে শুরু করব। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ? আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনি ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, হে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে।
তখন কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বাহ! এই কবিতাটা আমাদের ভেতরের আহ, আমার যেন মনে হয় যে আমরা যে যে দেবতাকে প্রাণ ভরে প্রার্থনা করি, সেই দেবতাকে তো আমরা কল্পনা করি, ঈশ্বরকে কল্পনা করি। আহ, ঈশ্বর তো ধরা দেন মানুষের মাঝেই। এটা যার যার বিশ্বাসের ওপর। কিন্তু যদি সত্যি এমন হয় তাহলে তো মানুষ চমকে যাবে। একদম স্বয়ং কৃষ্ণ যদি এসে বলে এই যে আমি তোমার সামনে এসে যদি দেখা দেন। তখন তো ঘাবড়ে যাবে, মাথা ঘুরে যাবে। রবি ঠাকুরের সৃষ্টি তো বলে শেষ করার নয়। তার কবিতা মানে হচ্ছে তাকে ভীষণভাবে গভীরের থেকে গভীরতর, মানে কিছুই জানি না আমরা, সবে যেন মনে হয় এখন হাঁটছি। এমন কোনো জায়গা নেই যেখানে রবি ঠাকুর নেই। তার সৃষ্টি রেখে যাননি। এবং প্রত্যেকটা আমার মনে হয় জায়গায়। কি আধুনিক ছিলেন। আমি সাধারণ মেয়েটা আগে একরকম ভাবে পড়েছি, এখন যখন পড়ি তখন মনে হয় এখনের সময় যে সাধারণ মেয়ের যে অনুভূতি, ঠিক একটা বয়স ভিত্তিক কবিতা তো অবশ্যই না। একটা ছোট বয়সে সাধারণ মেয়ে বা আফ্রিকা পড়া বা অনন্ত প্রেম পড়া কিংবা জন্মান্তর পড়া, একটা পরিণত বয়সে 24-এর ঊর্ধ্বে গিয়ে এসে ওই কবিতাগুলোকে আবার পড়া, দুটোর মানে, অনুভূতি, কণ্ঠ, মডুলেশন সব অনেক একদম আলাদা আলাদা। আলাদা হয়ে যাবে। যখন আমরা কোনো কবিতা যখন বলি, সেটা যদি আমরা বুঝে অনুভব করে বলি, তখন সেই বলাটা একটা অন্যরকম এবং জায়গায় গিয়ে সেই দাঁড়ায়। বয়সের কবিতা যদি সেটা না হ্যাঁ। হয়, তাহলে তো কিছুতেই সেইটা কিছুতেই প্রকাশ হবে না। পাবে না। মুখস্থ করে বলছি সেটা ঠিক আছে, কিন্তু যে মন থেকে বলা যে ব্যাপারটা, সেটা কিন্তু একটা বয়সে এসে যখন বুঝতে শিখেছি তখন বলাটা অন্যরকমই হয়। তবে আমরা বুঝতে পারছি দিদি মেদিনীপুরের, কারণ দিদির কথাবার্তায় কিন্তু এরকম একটা মাটির গন্ধ আমরা পাচ্ছি। আসলে মাটির গন্ধকে অস্বীকার করা যায় না, সেটাকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া ঠিক নয়। সেটাকে সঙ্গে রেখেই এগিয়ে যাওয়াটাই অনেক বেশি প্রাণের, অনেক বেশি আরামের। তো পরের কবিতায় যাব দিদি। তোমার কর্মজীবন, তোমার কবিতা যাপন, লেখালেখি, এই গল্পগুলো আবার একটু পরে শুনবো। এখন কি শোনাবে? এখন শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের পরেই বাঙালির মনে যিনি জায়গা করে রেখেছেন অনেকখানি, তিনি নজরুল। লিচুচোর শোনাবো। শোনা। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি পাশ করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথানা আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেওয়াল, দেখি এক ভিটরে শেয়াল, আরে ধ্যাত শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আঁতকে ওঠা, কুকুর ও জ্বললে ছোটা, আমি কই কম্ব কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে, ঢুকি গে বস্তের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যাই রে ভোলা, মালির ওই পিটনেগুলা, কি বলিস ফের হপ্তা, তবা নাক খপ্তা। সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পেটুনি গোলা, কি বলিস ফের হপ্তা, তাও বা নাক কপ্তা। বেশ রিদমিক একটা কবিতা, এবং এই কবিতাটা আমরা প্রত্যেকেই ছোটবেলায় কোনো না কোনো সময় বলেছি, শুনেছি। আর এটা আমার বিশেষ করে মুখস্থ করতে খুব ভালো লাগতো, কারণ বেশ ছন্দে। আসলে ম্যাডাম তো স্কুলে পড়াতে হয় না, সেখানে এত বড় বড় সাবজেক্ট, এত বড় বড় কঠিন কঠিন বিষয়, সব নিয়ে একটু দোদুল্যমান। আর যারা নিজেরা একটু লেখালেখির মধ্যে থাকেন, তারা আমি লক্ষ্য করে দেখেছি, তারা মুখস্থ না করে দেখে পাঠ করাতে কিন্তু বেশি অভ্যস্ত। একদম স্মৃতিতে ঠিক থাকে না এই বিষয়গুলো, এত না, থেকে যাবে এই গল্পগুলো আমরা আবার করব। আপাতত সময় হয়েছে, নিয়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। কথা ও কবিতা, আমার সঙ্গে আজকে অতিথি বন্ধু মহুয়া মাইতি, যিনি
লেখালেখি, সঙ্গে একটি স্কুলের শিক্ষকতা এবং ভালোবেসে আবৃত্তি যাপন। কবিতা যাপনও বলা যেতে পারে। কবিতা তো তখনই আবৃত্তি হয়ে ওঠে যখন তা নিয়মিত চর্চার মধ্যে দিয়ে আরো বেশি, আরো মনের মতন করে ছবির মতো ফুটে ওঠে। সেই চেষ্টাটা আমাদের মধ্যে আছে, থাকুক। আপনারা যারা কবিতা নিয়ে চর্চার মধ্যে রয়েছেন তাদেরও চলতে থাকুক। সে কারণেই আমাদের এই কথা ও কবিতা আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। আপনারা যারা অংশগ্রহণ করতে চান যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। মহাদি, যেটা আড্ডা দিতে দিতে শুনছিলাম, বা আমিও বলে ফেলেছি কয়েকবার বেশ, যে তোমার লেখালেখির অভ্যাসটা এবং লেখালেখি নিয়ে তুমি যথেষ্ট সুনামও অর্জন করেছো। তোমার লেখা বই আছে, তোমার লেখা এই নিয়ে যদি একটু আমাদের কয়েকটা কথা একটু বলো। অ্যাকচুয়ালি এই লেখালেখি বিষয়টা আমার পারিবারিক সূত্রে পাওয়া। বাবা লেখালেখি করতেন, দিদি লেখালেখিতে ছিল, তো সেই সূত্র ধরেই লেখালেখিটা করতাম। বই কটা আছে বলো? বই লিখে মানে বই বেরিয়েছে একটাই, আচ্ছা আচ্ছা। কিন্তু এমনি অসংখ্য কবিতা লিখেছি। বিভিন্ন বিভিন্ন পত্রিকা। পত্রপত্রিকাতে, লিটল ম্যাগাজিনগুলোতে বেরিয়েছে। আমাদের ওখানে স্কুলের যে সমস্ত ম্যাগাজিনগুলো বেরোয়, কলেজ ইউনিভার্সিটি, এগুলো তো আছেই। ওপার বাংলাতেও বেশ কিছু পত্রপত্রিকাতে লেখা বেরিয়েছে। প্রচুর কবিতা আমার আবৃত্তি করে। তো সেই সূত্র ধরে লেখাটা আমার কাছে একটা অন্যরকম আবেগ, ভালো লাগা। অন্যরকম ভালো লাগা। ভালো থাকবো আমি আমার কবিতার মধ্যে, আমার লেখালেখির মধ্যে। একটা শোনাই, রবি ঠাকুরের যে কাব্যগ্রন্থগুলো ছিল, যেখানে আমরা রবি ঠাকুরের বিভিন্ন নারীদের পেয়েছি, সেই নারীদের আমার চোখে এখন কি জায়গায় আছে, বা রবি ঠাকুর যদি বেঁচে থাকতেন তাহলে তিনি তার সেই নারীদেরকে নিয়ে কি ভাবতেন। আচ্ছা, এইরকম একটা ভাবনা থেকে শোনাও। রবীন্দ্র কাব্যের আমরা। আমি তোমার কৃষ্ণকলি রবি ঠাকুর, যার কালো হরিণ দুটো চোখ তুমি প্রথম ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলে, যাকে বুঝিয়েছিলে গায়ে রং কখনো একটা মেয়ের চলার পথে বাধা হতে পারে না। তাই তো পিঠের ওপর মুক্ত বেনি লুটিয়ে পড়া গ্রাম্য মেয়েটির মেঠো গন্ধ কখন যেন শহুরে আতরের গন্ধকে ছাপিয়ে ছড়িয়ে পড়েছিল দিকে দিগন্তে। কিন্তু সে সবই তোমার কল্পনায়, তোমার কাব্যে। অথচ বাস্তব বড় কঠিন রবি ঠাকুর। সেখানে তোমার কৃষ্ণকলিকে রোজ লড়াই করতে হয় তার নিজের সাথে। বসন্তে যখন পলাশ বনে আগুন ছোটে, মধুকরের মিষ্টি সুর ভেসে বেড়ায় আকাশে বাতাসে, তখন প্রেমিক মন উদাসী হাওয়ার অনুভূতির জাল বনে তোমার কৃষ্ণকলি তখন তার মনের গোপন ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করে, তাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। কারোর প্রত্যাখ্যান নয়, বরং কারোর করুণা। অথচ তোমার কৃষ্ণকলিও স্বপ্ন দেখেছিল সত্যিকারের ভালোবাসায় সেও একজন পরিপূর্ণ নারী হয়ে উঠবে। স্বপ্ন দেখেছিল তোমার সেই ছোট্ট বামি গভীর রাতের অন্ধকার ঠেলে সে নতুন আলো জ্বালিয়ে দেবে এই পৃথিবীতে। কিন্তু সেই স্বপ্ন তার স্বপ্নই রয়ে গেল। একদিন ভর দুপুরে কাপড়ে মুখ বাঁধা চারটে লোক ছোট্ট বামিকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল মন্দিরের পেছনে ঝোপের ভেতর। বামি চিৎকার করে বলেছিল, মা, তারাই ভরা রাতে নয়, দিনের গভীর অন্ধকারে হারিয়ে গেছি আমি, আমায় বাঁচাও মা, আমায় বাঁচাও। কি ভালো লিখেছো গো, হারিয়ে যাওয়াকে কি সুন্দর তুলে দিয়েছো এর মধ্যে। আমি জানি না আপনারা চিনতে পারছেন কিনা কবিতাটা। কৃষ্ণকলিটা তো ভীষণ চেনা কবিতা, এটা তো আমাদের সকলের বুঝতে সুবিধেই হলো। কিন্তু হারিয়ে যাওয়া বামি, এইটা অসম্ভবভাবে তুমি ম্যাচ করিয়েছো কবিতার সঙ্গে।
সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি। একদম। সেখানে তারায় ভরা চৈত্র মাস, কি সুন্দর আঙ্গিকে তুমি এটাকে ভরিয়ে রেখেছো। হুম। ভীষণ ভালো, ভীষণ ভালো লেখা। লেখালেখি চলুক দিদি। আরেকটা তোমার লেখা আমরা শুনি। দেখো, কবিতা পাঠ ও কবিতার চর্চা, আম সকলেই যে আবৃত্তিকার তা তো নন। কিন্তু তার মধ্যে যারা কবিতা নিয়ে আছেন, কবিতাকে ভালো রেখে বালিশের মতো সঙ্গে রেখেছেন, একদম। সোফার মতো রেখেছেন। কবিতাকে যে যেভাবে রেখেছেন, সবাই তো আবৃত্তি করে উঠতে পারেন না। কিন্তু তা বলে কি তারা কবিতা কবিতা থেকে দূরে লিখবেন না থাকবে? নাকি? ঠিক। সেইজন্য তোমাদের মতো বন্ধুরা, তোমাদের মতো দিদিরা যারা কবিতা লেখালেখি করো, তাদের জন্য আমরা আহ, সেইজন্য তোমার এই লেখাটা আমার আগে মানে প্রকাশ্যে বলাই রইলো। অবশ্যই আমাকে পাঠিও, ভীষণ সুন্দর এই লেখাটি। আমরা দিদির আরেকটা লেখা আপনাদের কাছে বরং পৌঁছে দিই। আরেকটি লেখা ছোট্টদের নিয়ে, বাচ্চাদের নিয়ে। কারণ এখন বাচ্চাদের নিয়ে ভাবনাটা আমাদের কোথাও যেন একটু কমে যায়। বাচ্চারা ৪ দেওয়ালের মধ্যে থেকে বিশেষ করে এই হাতে মুঠোফোন পেয়ে গেলে ওদের জগৎটা হারিয়ে গেছে এখন। খেলার মাঠ নেই। সেই ছোটবেলার যে আমরা যে আর পরিবেশটা এখন সেই পেয়েছি পুতুল নিয়ে খেলাটাও নেই। নেই, একদমই নেই। তো সেই বাচ্চাদের মধ্যে সবসময় যেন একটা ভয় কাজ করে। এই পড়তে বললো, পড়ার এই মধ্যে পরের ভয়। টাস্ক করতে বললো। একদম। আমার বাড়ির ছোট্ট একটি আছে। আচ্ছা, তো ওকে নিয়ে দিনরাতি আমার কাটে এভাবেই। প্রত্যেকটা সময়ে এটা করব না, ওটা করব না। কিন্তু যেটা করার কথা নয় সেটাই ও করে। তো সেটা নিয়ে। সেটা নিয়েই। তো আচ্ছা, ওকে দেখে আমার সবসময় মনে হয় যে ছোটদের নিয়ে কিছু লিখি। সেইখান থেকে একটি ছোট্ট কবিতা আমার বাচ্চাদের নিয়ে লেখা, 'অঙ্কের ভূত'। অঙ্কটা কিন্তু আমিও খুব ভয় পেতাম ছোটবেলায়। সমস্ত বিষয়ের মধ্যে অঙ্কটা অঙ্ক আমার সবচেয়ে ভয়ের জায়গা আমারও ছিল। খুব খারাপ লাগার বিষয়। জানি না কিভাবে উতরে গেছি। এখন অঙ্কের কথা বললে সত্যি ভীষণ ভয় হয়। তো সেই 'অঙ্কের ভূত' বাচ্চাদের একটা কবিতা। ক্লাস 5 এর ছোট্ট রতন, ভারী মজার ছেলে। অঙ্কের স্যার ক্লাসে এলেই ঘন ঢোক গেলে। যোগ বিয়োগের হিসেব নিয়ে সবাই যখন ব্যস্ত, ও অঙ্কভূতের গেরোয় তখন রতন ভীষণ ত্রস্ত। অঙ্কটা যে বড্ড কঠিন, হিসেব মেলে না, তবুও তোমার করতে হবেই, বলেন রেগে মা। আসলে রতন আকাশ খোঁজে, বাতাস মাখে গায়, স্বপ্ন দিয়ে ছবি আঁকে নীল নীলিমায়। দিদি ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ। এইরকম দেখুন, সবাই যে আবৃত্তি করবে তা নয়। আমরা এইরকম কবিতা শুনতে শুনতে নিজেরা যারা আবৃত্তি চর্চা করেন আপনারা বা আমিও যেমন চেষ্টা করি, আমার কিন্তু মনে হচ্ছে দিদির বইটা কখন হাতে পাবো। তো এইরকম ভালো লাগার মুহূর্ত অপেক্ষায় আপনাদের সঙ্গে নিয়ে আবারও ওই যে সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিরতির পর ফিরে আসা মানে আপনাদের আরো একবার কাছে টেনে নেওয়া কবিতার মাধ্যমে। কথা ও কবিতায় আমাদের অতিথি, যার সঙ্গে বেশ অনেকটা সময়, অনেকটাই বটে, আড্ডা দিয়ে ফেললাম, কিন্তু মনে হলো এই তো সবে শুরু করলাম। এরকম কখন মনে হয় জানেন, যখন আমাদের ভালো লাগার বিষয়গুলো চলতে থাকে। তো আপনারাও এইরকম আড্ডায় যদি অংশগ্রহণ করতে চান, যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। আমার ভীষণ ভালো লাগলো দুটো লেখা। মানে ভীষণ মানে একটু বাড়িয়ে বলা নয়। আমাদের শ্রোতা, আমাদের দর্শক যারা আছেন তারাও নিশ্চয়ই একমত হবেন আমার সঙ্গে। এটা আমার বিশ্বাস। কারণ ছোটদের শৈশব ঠিক এইরকম জায়গায় এখন। এবং একদম। আগের কবিতাটি নিয়ে বলার কিছু নেই। সুতরাং আমার মনে হয় কণ্ঠের থেকে, মানে তাতে যদি দিদি তুমি একটু রাগ করো, কোনো ক্ষতি নেই। না, আমি নিজেও জানি ওটা। কিন্তু তোমার বলার থেকে তোমার কলমের ধার অনেক বেশি, এটা আমার মনে হয়। সেই জন্য তুমি কলমটা কিন্তু এক্কেবারে আরো শক্ত হাতে ধরে তুমি আমাদের জন্য লিখে চলো। এবারে কি শোনাবে? পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে। আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে,
মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান বেঁধে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর। ভিতরে থই থই করছে শত ঝরনার জল, ভিতরে থই থই করছে শত ঝরনার জল। আমি তোমার অনুভূতিতে সেই ব্যথাটাই খুঁজে পেলাম কবিতার মধ্যে থেকে। তাই হাসি এলেও মানে আমি যেহেতু একটু হাসি মানে হাসতেই ভালোবাসি, সেই কারণে কোথাও গিয়ে হাসিটা থমকে গেল। মানে তোমার চোখের দিকে তাকিয়ে যে ভেতরটা থই থই করছে শত ঝর্ণার জল। এমন অনুষ্ঠানগুলোতে কি হয়, বলতে বলতে তখন সেই মুহূর্তটা চোখের সামনে চলে আসে, তো তখন আবেগে কণ্ঠ বন্ধ হয়ে যায়। সেই জন্য আমরা বরং এটাকে একটুখানি চাপা দেওয়ার চেষ্টা করি। আমরা একটু একটু অন্য বিষয়ে যাই, কবিতা কেন্দ্রিক বিষয়। এই সময়ে তোমার লেখালেখি কি বিষয়ে? লেখালেখি কি মন থেকে যখন তখন বসে গেলেই লিখতে পারো, নাকি লেখার জন্য বসো? না, আমি আমার প্রত্যেক দিন যে কোনো একটা ভাবনা আসে মাথায়, আমি সেইটার উপর। চেষ্টা করি ওই ভাবনাটাকে আমি আমার লেখার মধ্যে ফুটিয়ে তুলবো। আচ্ছা, এবং যত রাত হোক না কেন আমি ওই জায়গাটা থেকে কিন্তু এতটুকু নড়ি না। আমার ওই ভাবনাটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে আমি লিখতে পারবো সেই চেষ্টাটাই করি। আচ্ছা, আচ্ছা। মহুয়াদি, ভীষণ সুন্দর একটা মুহূর্ত তোমার সঙ্গে আমরা কাটালাম। সময় চলে মানে চলে গেল, যাই কি বলবো, চলে গেল। তবে আরেকটু আছে বাকি। আগামী দিনের পরিকল্পনা বলো, কি ইচ্ছে আছে? আগামী দিনের পরিকল্পনা, লেখালেখি দিকেই আমি ভাবনাটা বেশি করেই ভাবি। প্রচুর লিখবো। তো দিদি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা একেবারে শেষের পাতায়, আজকের অনুষ্ঠানের শেষের পাতায়, সেই পাতায় কি রেখেছো আমাদের জন্য? আমি শেষ করব কবি সুকান্ত ভট্টাচার্য, আমার ভীষণ পছন্দের কবি। ১০০ বছর পূর্ণ হলো, জন্মশতবর্ষ চলছে। তো তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করব তাঁরই লেখা ছাড়পত্র। তিনি ১০০ বছর আগে যেটা লিখে গেছিলেন, আমি ভাবছি যে আমার সময় দাঁড়িয়ে সেটা একই রকম ভাবে। তবু আর আমিও যতক্ষণ দেহে আছে যে প্রাণ। প্রাণ, আমরা এই জঞ্জাল তো সত্যি সরাতে পারিনি। না। পেরেছি কি? জঞ্জাল তো জঞ্জালের মতো করেই আসছে বারে বারে, বারে বারে। ঘুরিয়ে ফিরিয়ে। তো সব কথা বলতে নেই, তাই আমরা কবিতায় যাই। হ্যাঁ, একদম। শোনাও। ছাড়পত্র দিয়ে শেষ করব। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি, আসন্ন যুগের পরিচয়পত্র পড়ি। ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আছে যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। মহুয়াদি, অনেক অনেক ভালো থেকো। কলমটা এইভাবে ছুটুক, আর মিষ্টি মিষ্টি আরো সুন্দর সামাজিক বাতাবরণ তোমার কলম থেকে ঝরে পড়ুক। কথা ও কবিতা, আমরা ভীষণভাবে গর্বিত আমরা আপনাদের সঙ্গে নিয়ে এমন এমন অতিথিদের পাই। সেই অপেক্ষায় আবারও আগামী মঙ্গলবারের জন্য। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।